আজ বিধানসভার বিশেষ অধিবেশনে পাশ হলো কলকাতা হাওড়া পুরসভা সংক্রান্ত সংশোধনী বিল। বাড়তে চলেছে কলকাতা হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা। বিধানসভায় ধ্বনি ভোটে এই পুরো সংশোধনী জোড়া বিল পাশ হয়েছে। কলকাতা পুরসভায় বেড়ে হচ্ছে ওয়ার্ড সংখ্যা 209 আর হাওড়ায় বেড়ে 68। কিন্তু পরিষেবা কোথায়, এই প্রশ্ন তুলে আজ বিক্ষোভ দেখায় কংগ্রেস। অন্যদিকে একাডেমি অফ ফাইন আর্টসের রং ফের বদল করা হলো। এ নিয়ে আমরা আলোচনায় আসবো ছকভাঙা ছটায়, যার জন্য স্টুডিওতে অতিথিরা রয়েছেন। তবে শুরুতেই আজকে বিধানসভার যে বিশেষ অধিবেশন, সেখানে পুরসভা সংক্রান্ত দুই জোড়া বিল পাশ হয়েছে। কলকাতা এবং হাওড়া পুরসভার আসন বাড়ানো সংক্রান্ত বিল পাশ হয়েছে এবং সেই বিল বিধানসভায় গৃহীত হয়েছে। কলকাতা পুরসভার আসন সংখ্যা বেড়ে, ঠিক যেরকম আপনাদের বলছিলাম, 144 থেকে 209 হলো, আর হাওড়া পুরসভায় 50 ছিল, আর এবার ওয়ার্ড হচ্ছে 68। কলকাতা কর্পোরেশন এবং হাওড়া কর্পোরেশনের আন্ডারে ওয়ার্ড বাড়ানো হচ্ছে। তার কারণ একটাই, যে মানুষ পরিষেবা পায়নি। লাস্ট অনেক সরকার এসেছে, অনেক সরকার গেছে, কিন্তু মানুষকে পরিষেবা দেয়নি। এবং সেটাও দুদিন আগে আপনি দেখলেন, বৃষ্টি পড়েছিল, অনেকটাই বৃষ্টি পড়েছিল, কিন্তু জল জমে সাংঘাতিক রকম অবস্থা হয়েছে। তো এটা লাস্ট কোনো সরকার কাজ করেনি। আজকে বাড়ি বাড়িতে যে জল পৌঁছে দেওয়ার কথা, বাড়ি বানিয়ে দেওয়ার কথা, রাস্তা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার কথা, ড্রেনেজ সিস্টেম ডেভেলপ করার কথা, রাস্তার পাশে লাইট ডেভেলপ করার কথা, কোনো কাজ হয়নি। সুতরাং আমরা ওয়ার্ডগুলোকে বাড়াচ্ছি যাতে পরিষেবাটা মানুষ অবধি পৌঁছয়। একদম, মানে আমি প্রথমে দেবনারায়ণদার কাছে যাবো। দেবনারায়ণদা, অগ্নিমিত্রা পাল তিনি স্পষ্ট বললেন, এই যে ওয়ার্ড সংখ্যা, অর্থাৎ পুরমন্ত্রীর বক্তব্য, এই ওয়ার্ড সংখ্যা বাড়ানোর কারণ একটাই, যাতে মানুষ সঠিক পরিষেবা পায়। অনেক সরকার এসেছে গেছে, কেউ মানুষকে পরিষেবা দেওয়ার কথা ভাবেনি। সেখানে অবশ্যই তৃণমূল তো রয়েছে, কারণ 15টা বছর তো তৃণমূল শাসন করেছে। না না, এটা হয় না। ওয়ার্ড সংখ্যা বাড়েনি তা না, 144টা তাড়াতাড়ি হয়নি। আগে এর থেকে কম ছিল, তারপরে 144টা হয়েছে। এর থেকে অনেক কম ছিল, 2-3 বার পরিবর্তন হয়েছে। এখন সেটা 144 থেকে 209 হচ্ছে। আর পরিষেবা দেওয়া হয় না, এটা ভুল কথা। একটা জিনিস আজকে একটা বিষয় হয়েছে, যখন বিধানসভায় পুরমন্ত্রী এই নাগরিক পরিষেবা নিয়ে একের পর এক প্রশ্ন তুলেছেন, কোনো প্রশ্নের উত্তর কিন্তু তৃণমূল দিতে পারেনি। না, তৃণমূল কোথায়, কার, কে সে তো বিজেপি তৃণমূল। এখন তো তৃণমূলকে বলতে দেওয়া হয়। এখন তো সব ঋতব্রত তৃণমূল, যেটা বিজেপির বি টিম, ওটা যাক। আমি যে কথাটা বলতে চাচ্ছি, নিঃসন্দেহে এই মানে কলকাতাটা প্রায় 300 বছরের কলকাতা। আজকে যে জিনিসগুলো হচ্ছে, নিশ্চয়ই পরিবর্তন হচ্ছে। এই জনসংখ্যা বাড়ছে, পরিষেবা কোথাও 70-80 হাজার লোক, আর কোথায় 10-15 হাজার লোক। সুতরাং এটাকে অ্যামালগামেট করতে, পরিষেবা করতে গেলে কিন্তু এর পরিবর্তন হয়নি তা না। 2-3 বার হয়ে ডিলিমিটেশন হয়ে 144টা বেড়েছে, এখন 209টা। কিন্তু প্রশ্ন হচ্ছে পরিষেবা হয়নি, এটা ভুল কথা। পুরনো এই যে 200-300 বছরের কলকাতা, বহু পরিবর্তন। এই যে আগে বলতো জল শোভন, 1 নম্বর বলা হতো, শোভনকে বলা হতো, জল হলেই শোভন। অনেক কিছু পরিবর্তিত হয়েছে, এখন চাহিদা আরও বেড়েছে। পরিবর্ধনে মানুষের আকাঙ্ক্ষা বেড়েছে। কলকাতা আগে লোক ছিল কত 10 লক্ষ, 20 লক্ষ, 25 লক্ষ, এখন প্রায় 50 লক্ষর মতো লোক। সুতরাং পরিষেবার সুবিধাগুলো মানুষ বাড়ছে, আরও উন্নত পরিষেবার দরকার আছে। সুতরাং আগে হয়নি এই কথাটা ভুল। অবশ্যই পরিবর্তনের জন্য আরও পরিবর্তিত হওয়ার দরকার, এই কথাটা অত্যন্ত ভুল। নিঃসন্দেহে ডিলিমিটেশন হচ্ছে, আমরা চাই এটা হোক, কিন্তু একটা জিনিস, এই ডিলিমিটেশনের জন্য একটা বিষয় দেখুন, হাওড়া পুরসভা 2013 সালে শেষ ভোট হয়েছে, মানে প্রশাসক বসে এতদিন ধরে কাজ চলছিল হাওড়া পুরসভার, সেখানকার মানুষের তো পরিষেবাই তারা পায়নি, নাগরিক পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। কারণ হচ্ছে আজকে ববি হাকিম, যিনি আগে মেয়র ছিলেন, উনি এই প্রশ্নটা তুলেছিলেন। তিনি কাজ করেন না, উনি কাজ করে না। উনি পরিষ্কার বলেছিলেন, যিনি আজকে এই সরকারের অর্থাৎ বিজেপিতে চলে গেছে, তিনি এই জিনিসটা দেননি, যার জন্য 2026-এ রাজ্যপাল এটাকে সই করেছে, আর 5-6 বছর এটাকে বাকি ছিল। সুতরাং রাজ্যপাল সই করতে 5-6 বছর লেগেছে। মানে প্রশ্নটা খুব সহজ, দেবনারায়ণদা। মানুষ জানতে চায় যে তৃণমূলের সরকার কি ভোটটা চেয়েছিল, মানে মানুষের পরিষেবা দিতে তৃণমূলের সরকার চেয়েছিল, যেভাবে করা হয়েছিল সেটা সই করেনি। আগে রাজ্যপাল সই করেনি বলে 2026-এ সই করে এই সরকার ইনিশিয়েটিভ নিয়েছে। সুতরাং স্বপনদা, হাওড়া পৌরসভার যে ব্যাপারটা ছিল, সেটা বালিকে
হাওড়া পৌরসভার মধ্যে আনা, আবার বালিকে হাওড়া পৌরসভার থেকে বাইরে নিয়ে যাওয়া, আবার আনা, এইসব কেন্দ্রিক করে সেই সময় তৃণমূল সরকার ভোটটা কোন সময় করবে, কিভাবে করবে, এটা করতে তো দীর্ঘ সময় লেগেছে। এটা মূল কথা। প্রশ্নটা সেটা আমি বলছি না, প্রশ্নটা হচ্ছে কলকাতা পৌরসভার ইতিহাস যদি আমরা দেখি যে 1726 সালে প্রথম কলকাতা পৌরসভা বা সেই সময় ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে কনসেপ্টটা তখনই আসে। আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি 1923 সালে কলকাতা কর্পোরেশন তিনি তৈরি করলেন এবং তারপর থেকে কলকাতা কর্পোরেশন চলছে এবং এলাকা বিভিন্নভাবে বাড়তে আজকে এমন একটা জায়গায় এসছে যে কলকাতার জনসংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। কলকাতার জনসংখ্যা যদি বাড়ে তা একটা কাউন্সিলরের একটা ওয়ার্ডে যে পরিমাণ ভোটার আছে সেটা বিরাট পরিমাণ একটা সংখ্যা। তো সেটাকে কমাতে হবে, কমাতে গেলে আসন সংখ্যা বাড়াতে হবে এবং তার জন্য ডিলিমিটেশনের মাধ্যমে কলকাতা পৌরসভার 144 থেকে 209 জন করার পরিকল্পনা হয়েছে। সেটা আজকের আইনমাফিক স্বীকৃতি পেল এবং খুব তাড়াতাড়ি কলকাতা কর্পোরেশনের ভোট হবে। এটা ঘটনা, এটা তো মানতেই হবে যে কলকাতা পৌরসভায় গত লোকসভা নির্বাচনের পর মেয়র আসছিলেন না, কাউন্সিলররা কাজ করছিলেন না, তারা পৌরসভায় যাচ্ছিলেন না, তাদের যে দায়িত্ব তারা পালন করছিলেন না। তারপর তারা পদত্যাগ করলেন, পদত্যাগ করার পর এখন কমিশনের মাধ্যমে পুরো কলকাতা পৌরসভা চলছে এবং বর্ষার সময় কিছু কিছু সমস্যা দেখা দেয়, প্রত্যেক বছর দেখা দেয়। মেয়র থাকলেও হতো, ডেপুটি মেয়র থাকলেও হতো, বাকিরা থাকলেও হতো। সেটা আজকের নয়, সেই সিপিএমের সময় হচ্ছে, তৃণমূল কংগ্রেসের সময় হচ্ছে, তার আগেও হচ্ছে। এটা নতুন কোনো ব্যাপার নয়। নতুন ব্যাপার যেটা হচ্ছে কলকাতা একটা সামগ্রিক পুরসভায় রূপান্তরিত হবে এবং কলকাতা কল্লোলিনী তিলোত্তমায় পরিণত হবে। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকারের মূল আজকে লক্ষ্য। বিধানসভার এই যে বিশেষ অধিবেশন, সেখানে পুরসভার এই যে সংশোধনী জোড়া বিল পাস হয়েছে, সেখানে অগ্নিমিত্রা পাল, পুরমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে কি বলেছেন আজকে বিধানসভায় বিল পাসের সময়, দেখুন এই প্রতিবেদন। পুজোর পরে রাজ্যে বাজতে চলেছে পুরো ভোটের বাদ্যি। এবছরের শেষেই হতে চলেছে কলকাতা এবং 8 বছর ধরে আটকে থাকা হাওড়া পুরসভার ভোট। এর মধ্যে কলকাতা ও হাওড়ায় পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ালো রাজ্যের বিজেপি সরকার। বিধানসভার বিশেষ অধিবেশনে পাশ হলো কলকাতা ও হাওড়া পুরসভা সংক্রান্ত জোড়া সংশোধনী বিল। আজকে হাওড়ার কি অবস্থা? আজকে হাওড়া মানেই হচ্ছে সবথেকে প্রধান প্রবলেম হচ্ছে কলকাতার সাথে সাথে জল জমা। আজকে এই ধরনের কমপ্লেন আমাদের কাছে আসছে, অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না। সেইখানে যার কথা করা হয়েছিল হাওড়ার মেয়র, যিনি এই হাওড়ায় ছিলেন, সেই মেয়র যে হয়তো আপনাদের দলে আছেন, তিনি তখন ফেল করেছেন। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন 1980 সংশোধনের জন্য পুরমন্ত্রী বিধানসভায় পেশ করেন কলকাতা মিউনিসিপ্যাল অ্যামেন্ডমেন্ট বিল। ওয়ার্ড পুনর্বিন্যাসের ফলে কলকাতা পুরসভার 144টি ওয়ার্ড বেড়ে হলো 209। একই সঙ্গে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল এনে হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা 50 থেকে বাড়িয়ে করা হলো 68। বুধবার বিধানসভায় বিল পেশ করে হাওড়া ও কলকাতা পুরসভার বর্তমান পরিস্থিতির জন্য পূর্বতন তৃণমূল সরকারকে নিশানা করেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ছোট ছোট যে বাড়ি, সেই বাড়িগুলোকে ভেঙে বিক্রি করে দিয়ে বড় বড় মাল্টি স্টোরেড বিল্ডিং তৈরি হয়েছে। বেশিরভাগটাই আপনারা জানেন অবৈধ, ইলিগাল বিল্ডিং। আজকে তারাতলার মতো ঘটনা। আমাদের কষ্ট হয়, আপনাদের হয়তো কষ্ট হয় না। কি করে পারমিশন দিয়েছিলেন? হাওড়া নিয়ে প্ল্যানিং করেননি কেন অরূপ বাবু? করা উচিত ছিল নাকি 15টা বছর? বালিকে আমরা একসাথে করেছিলাম 15 সালে। সেইখানে যার কথা করা হয়েছিল হাওড়ার মেয়র, যিনি এই হাওড়ায় ছিলেন, নাম বলিনি, আমি নাম বলিনি, তোমার আমি অনেক সিনিয়র, আমি জানি কি বলতে হয়। সেই মেয়র যে হয়তো আপনাদের দলে আছেন, তিনি তখন ফেল করেছেন। নতুন ওয়ার্ডের তালিকা ধরে রাজ্য নির্বাচন কমিশন সর্বদল বৈঠক করবে এবং মহিলা ও তফসিলি সংরক্ষিত ওয়ার্ড চিহ্নিত করবে। এরপরে যে প্রক্রিয়াগুলো হবে সেটা হচ্ছে ওয়ার্ডের বাউন্ডারি, ওয়ার্ডের ভোটার সংখ্যা, জনসংখ্যা ইত্যাদি নির্ধারণ করবে
স্টেট ইলেকশন কমিশন এই দায়িত্বটা দেবে আমাদের ল্যান্ড ডিপার্টমেন্ট এবং যারা কলকাতা জেলার প্রশাসনের দায়িত্ব রয়েছে। সেই ড্রাফট নোটিফিকেশনে ন্যূনতম 7 দিন, 15 দিনও দেওয়া যেতে পারে, মানে দেওয়া হয় আর কি, প্র্যাকটিসেস। ক্লেম অ্যান্ড অবজেকশন ফ্রম দ্য কমন পিপল, দুটো অল পার্টি মিটিং ডাকতে হবে স্টেট ইলেকশন কমিশনকে। কলকাতা পুরসভায় এই মুহূর্তে কোনো নির্বাচিত বোর্ড নেই, প্রশাসক বসিয়ে কাজ চলছে। হাওড়া পুরসভায় শেষ ভোট হয়েছিল 2013 সালে। সব ঠিক থাকলে পুজোর পরেই কলকাতা ও হাওড়ায় হতে চলেছে পুরো ভোট। আশাফুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এখান থেকে শুভময়দার কাছে যাব। শুভময়দার, জনসংখ্যা বেড়েছে, ওয়ার্ড বাড়বে, তার একটা যুক্তি রয়েছে, কিন্তু এই যে কল্লোলিনী তিলোত্তমার কথা বলছিলেন স্বপনদা, সেই কল্লোলিনী তিলোত্তমার যে কি অবস্থা, কি বেহাল অবস্থা, সেটা আমি, আপনি, সাধারণ মানুষ, আমাদের সহনাগরিক প্রতিটা মুহূর্তে তারা বুঝতে পারছেন। প্রশ্নটা হলো এই জায়গায়, ওয়ার্ড তো বাড়ছে, পরিষেবা কি মিলবে? কারণ আজকে কংগ্রেসের তরফেও এ নিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে এবং অভিযোগ করা হয়েছে যে নাগরিক পরিষেবা বলে কিছুই নেই। হ্যাঁ, দেখুন, একটা যুক্তি খুব পরিষ্কার যে আমাদের এখানে জনসংখ্যা বাড়ছে, সুতরাং আসন এবং তার যে বাউন্ডারি, তার পরিবর্তন এবং পরিবর্ধন, এগুলো জরুরি আর কি। এই কাজগুলো সাধারণভাবে করার নিয়ম। ফলে সেই জায়গায় 144 থেকে 209 এই যে করা হয়েছে, এর মধ্যে যথেষ্ট যুক্তি আছে। এবার এই কাজটি করার পর তারপর জনপ্রতিনিধিরা কতটা কাজ করবেন সেটা আমাদের আগামী দিনে দেখতে হবে। কলকাতার আজকের অবস্থা সুবিধের নয়, এবং এর আগে বাম আমলেও যে দুর্দান্ত ছিল এমন নয়, কিন্তু কিছু কাজ হতো। তৃণমূল কংগ্রেস আমলেও হয়তো চেষ্টা হয়েছে, কিন্তু 15 বছরে লন্ডন বানানোর চেষ্টা একেবারেই সুবিধের হয়নি। আর দেবনারায়ণ দা যে জলশোভনের কথা বললেন, সেটা কলকাতায় জল জমার জন্য না মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ঠেলে সুইমিং পুলের জলে ফেলে দিয়েছিলেন, সেটাও খুব একটা জানা নেই। তবে রাজনৈতিক আলোচনায় ফিরতে গেলে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে এই ডিলিমিটেশনের সঙ্গে আরেকটি শব্দ আসে, যাকে বলে জেরিম্যান্ডারিং। এর পার্থক্যটা কি? ডিলিমিটেশনের কথা যখন আসে তখন সত্যিকারের একটা রাষ্ট্রের উদ্দেশ্যে, মানুষের ভালো করার উদ্দেশ্যে আসন বাড়ানো হয় বা পরিবর্তন করা হয়, ভৌগোলিক সীমারেখা বদলানো হয়। আর জেরিম্যান্ডারিং এর মধ্যে কিন্তু লুকিয়ে থাকে রাজনৈতিক উদ্দেশ্য। যেহেতু আমাদের দেশে একটা সংসদীয় গণতন্ত্র আছে, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই বিজেপি এখন ক্ষমতায়, উল্টো দলগুলো বামপন্থীরা বা তৃণমূল কংগ্রেস, কোন তৃণমূল কংগ্রেস সেটা গুলিয়ে গেলেও, বা কংগ্রেস, তারা বারবারই বলবে যে এই কাজটা কতটা সঠিকভাবে হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন আজকে সেই কথা যে একটা সময় দেওয়া হবে। এর মধ্যেই বামপন্থীরা কিছুটা প্রশ্ন তুলেছেন যে আমাদের তো এখানে জনগণনা সেভাবে হয়নি, তাহলে কিভাবে ঠিক হলো? এখানে আলোচনা হবে যে বিজেপি হয়তো চেষ্টা করবে এমনভাবে এক একটা জায়গার ভৌগোলিক সীমারেখা ঠিক করতে যাতে তাদের বেশি আসন পেতে সুবিধা হয়। এগুলো গণতন্ত্রের অংশ, অর্থাৎ রাজনৈতিক আলোচনা চলবে, যেটা যারা সুস্থ রাজনীতির মধ্যে আছেন, যে এটা কতটা ডিলিমিটেশন হলো, কতটা জেরিম্যান্ডারিং হলো। আর তৃণমূল কংগ্রেস আলোচনা করবে যে কোনটা কোন তৃণমূল কংগ্রেস, কিভাবে কাকে জলে ঠেলে দিলে তবে জলশোভন বলা যায়, এইগুলো। ফলে পশ্চিমবঙ্গের রাজনীতিকে একটা সুস্থ জায়গায় যেতে হবে। বিজেপি একটা বক্তব্য রেখেছে, তার উল্টো দিকে যারা ঠিকভাবে রাজনীতি করবেন তারা রাজনীতির যুক্তি দিয়ে তার উল্টো কথাটা বলবেন। আমরা চাই তাড়াতাড়ি নির্বাচন হোক, কারণ তৃণমূল কংগ্রেসের এমনই অবস্থা যে তারা বোর্ডটা চালাতেই পারছেন না। ফলে নির্বাচন হোক, যারা ক্ষমতায় আসবেন তারা আসুন, এবং কল্লোলিনী তিলোত্তমা, যেটা স্বপনদা বললেন, নিঃসন্দেহে ভেনিস করে দেবেন না কলকাতাকে আপনাদের রাজত্বে, এইটুকুই আশা আমাদের থাকবে। একদমই, আজকে এই সর্বদল বৈঠক না করেই ওয়ার্ডে পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কুণাল ঘোষ তিনি বলছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ওয়ার্ডে পুনর্বিন্যাস করা হচ্ছে, এই অভিযোগ করেছেন একেবারে কুণাল ঘোষ। আমি এখান থেকে শ্রীসেন্দুদার কাছে আসবো। শ্রীসেন্দুদা, এই যে ওয়ার্ডের পুনর্বিন্যাস করা হলো, মানে ওয়ার্ড সংখ্যা বাড়তে চলেছে, এটা কোন কোন বিষয়কে মাথায় রেখে এটা করা হয়? কলকাতা পুরসভার অ্যাক্ট হচ্ছে 1980 সালের, এইটা সংশোধন করে এই ওয়ার্ডটা বাড়ানো হয়েছে। এই ওয়ার্ডটা বাড়ানো হয় জনসংখ্যার তারতম্য, ওয়ার্ড ভিত্তিক যে জনসংখ্যার তারতম্য, ভৌগোলিক অবস্থান এবং অর্থনৈতিক যে দিক বিবেচনা করে পরিবর্তন আনা হয়। 16,000 থেকে 18,000 ভোটার, এই অনুযায়ী এই ওয়ার্ডগুলো 209টা করা হচ্ছে। সেটা দেখতে হবে, প্রত্যেকে সর্বদলীয় বৈঠক করবেন। কিন্তু একটা জিনিস দেখতে হবে যে এখনও তো ভোট হয়নি কলকাতা পুরসভাতে বলুন, আর 13 বছর বাদে হাওড়াতে ভোট হবে, কিন্তু কলকাতা পুরসভার মেয়র থেকে শুরু করে তারা কাজ করছেন না কেন? আজকে নতুন সরকার তো বিধানসভায় এসছে, এখনো তো কলকাতা পুরসভায় তো নতুন সরকার আসেনি কর্পোরেশনে, তারা যে কাজ করছেন না। আজকে এই যে বর্ষা চলে এলো, রাস্তাঘাট শুধু না, আজকে ডেঙ্গি বলুন, আজকে স্কুলের বাচ্চা ছেলেরা তারা স্কুল যেতে পারবেন না বৃষ্টি হলে।
তো এগুলো মানে কে একসময় দেখবে? মনে পড়ে যাচ্ছে আজকে- শীর্ষেন্দুদা কাঁদতে কাঁদতে মনে পড়ে যাচ্ছে যে এই মেয়র, কলকাতা পুরসভার মেয়র, তিনি একসময় আমি বলেছিলেন, কলকাতাকে প্রাক্তন বাঁচাতে মেয়র, পারলাম না। আমি কলকাতাকে বাঁচাতে পারলাম না। একদম ঠিক। দাঁড়িয়ে বলতেন, আর আজকে বিধানসভায় তিনি বক্তব্য রাখছেন। তা কলকাতা যে বাঁচতে পারছেন না, সেই মেয়র কোথায় কোথায় সই করছেন না, যেখানে তারাতলায় যেখানে বেআইনি নির্মাণ ভেঙে পড়ছে, আজকে তিনি দেখতে পাচ্ছেন না? তিনিই তো দেখবেন, তিনি তো এখনো মেয়র আছেন, মেয়র তো পাল্টাননি। মেয়র যিনি আছেন তিনি তো দেখবেন যে কি কি অসুবিধে। আজকে জন্ম মৃত্যু তার সার্টিফিকেট কার কাছে নেবে? আজকে যেখানে মানুষ বেশ, মরে গিয়েও কি শান্তি দেবনারায়ণ পাবে না দা, নাকি? দেবনারায়ণ দা। না, সে মেয়র তো মেয়রই উত্তর তিনি দিচ্ছেন। মেয়র তো ওখানে দিচ্ছেন, আর মেয়র তো এখন বিজেপির বি টিম, এখন কি উত্তর দিচ্ছেন তা তোমার বড় কথা না। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যিনি উত্তর দিচ্ছেন তিনি তো বেশ কিছু কথাবার্তাও বলেছেন, তাকে নিয়ে বহু মানে তাকে কথা তো মেয়র, শুভেন্দু পুরমন্ত্রী বাবু কোনো বলেছেন। পদ থেকেই তো বাদ দেওয়া শুভেন্দু হয়নি, বাবু তো সব রকমই বলেছেন। পদ দেওয়া একটা হয়েছিল। চিঠি দেখিয়ে তখন তিনি বলেছিলেন বুঝতে সই পারেননি যে টাকা। কলকাতাকে বাঁচানো দরকার। তারাতলায় যে ঘটনাটা ঘটলো সই টাকা, তা তিনি তো সই করে ঠিকই আছেন, দেখা যাচ্ছে বিজেপির বি টিম বলে মনে হয় স্বপনদা, গোপনে চলে আসে। one-liner। সুতরাং উনি কি করছেন সেইটা উনি মানে দেখছেন। শিবির বদল করেছেন বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নয়, যেরকম বলছেন দেবনারায়ণ দা, স্বপনদা। প্রথম কথা বলে আমি রাজনৈতিক কচলাকচলিতে যাব না। একটা কথা পরিষ্কার বলতে চাই, কলকাতাকে আমরা তৈরি করতে চাই। কলকাতা অপরিকল্পিত অ্যাডেড এরিয়াগুলো যেগুলো কলকাতার মধ্যে ঢোকানো হয়েছে সকলেই জানে, সেখানে কোনো নিয়ম মেনে বাড়ি তৈরি হয়নি, নিয়ম মেনে রাস্তাঘাট তৈরি হয়নি, ড্রেনেজ সিস্টেম ভালো হয়নি, এবং কলকাতার মধ্যেও ব্যাপকভাবে বাড়ি তৈরি হওয়ার ফলে এবং সেগুলো ইলিগাল অনেক কনস্ট্রাকশন তৈরি হয়ে গেছে, সেখানে মানুষ বসবাস করছে। এই ব্যবস্থায় কলকাতার উপর চাপ কমাতে গেলে কলকাতায় একটা পরিকল্পনা করতে হবে, আর সেই পরিকল্পনা করতে গেলে প্রথম তো জানতেই হবে যে কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর হওয়া মানেই কয়েক কোটি টাকা সম্পত্তি তৈরি করে নেওয়া, আর সেটা এই কিন্তু কলকাতাতেই জলা জমি কিভাবে ভরাট হয়েছে, একের পর এক বিল্ডিং তৈরি হয়েছে, বেআইনি নির্মাণ হয়েছে, সমস্ত কিছু হয়েছে, টাকার খেলা পুরোটাই আমরা দেখেছি। কিন্তু তার ফলটা কাকে ভুগতে হয়েছে? সাধারণ মানুষকে। ওয়ার্ড তো পুনর্বিন্যাস হচ্ছে, কিন্তু সেই সাধারণ মানুষের পরিষেবা সাধারণ মানুষ পাবে তো? এদিকে নজরটা দেওয়া হবে তো। গেরুয়া থেকে সাদা, এবার সাদা থেকে ফের গেরুয়া রঙে ফিরল একাডেমি অফ ফাইন আর্টস। পালা বদলের পর প্রথমে একাডেমি অফ ফাইন আর্টসে গেরুয়া রং করা হয়। গতকাল গেরুয়া বদলে সাদা রং করে নাট্য ব্যক্তিত্ব থেকে বিকাশ ভট্টাচার্যরা। আজ সেই সাদা রং বদলে ফের গেরুয়া করল বিজেপি। একাডেমি অফ ফাইন আর্টসের একেবারে মূল প্রবেশদ্বারের সামনে এই যে টিকিট কাউন্টার এবং অফিস ঘর ছিল, সেই অফিস ঘর এবং টিকিট কাউন্টারের গেরুয়া রং মুছে ফেলেন বাম নেতৃত্ব এবং বেশ কিছু কলাকুশলী। তারা কিন্তু এই যে টিকিট কাউন্টার বা যে অস্থায়ী অফিস রয়েছে, সেই অফিসের যে গেরুয়া রং, সেই রং মুছে ফেলা হয়েছিল এবং তাদের দাবি ছিল যে পূর্বের যে রং ছিল সেই রঙে কিন্তু আবারও নতুন করে একাডেমি অফ ফাইন আর্টসকে সাজানো হবে। এবং সেই কারণেই বাম নেতৃত্ব তারা এবং তার পাশাপাশি কিন্তু রীতিমতো সাদা রং করে দেন। এখনো পর্যন্ত অভিজিৎ দত্তকে বলবো সেই ছবি দেখাতে, সাদা রয়েছে। রুদ্রনীল ঘোষ তিনি কিন্তু নিজেই একেবারে ব্রাশ হাতে রীতিমতো সেই রং যে পরিবর্তন করে দেওয়া হয়েছিল গতকাল, সেই রংকে কিন্তু আবারও তাদের কথা অনুযায়ী তারা পূর্বাবস্থায় ফিরিয়ে আনছেন। কেননা তারা বেশ কিছু ছবি সামনে এনেছেন, সেই ছবি দেখিয়ে তারা বলছেন যে একাডেমি অফ ফাইন আর্টসের এই যে ঘর ছিল, সেই ঘরের রং কিন্তু গেরুয়া ছিল এবং সেখানে কিন্তু চকলেট বিট করা ছিল এবং সেই অনুযায়ী কিন্তু তিনি একেবারে সেই রং করছেন। সাথে অন্যান্য কলাকুশলীরাও রয়েছেন এবং তারাও কিন্তু রীতিমতো হাত লাগিয়েছেন। স্বাভাবিকভাবে এই যে গোটা পরিস্থিতি, সেই গোটা পরিস্থিতিতে একদিকে দেখা গেল গতকাল গেরুয়া রং মুছে দিয়ে সাদা করে ফেলা হলো, সেখানে বাম সমর্থিত যারা ছিলেন, বাম নেতৃত্ব যারা ছিলেন এবং কলাকুশলীরা যারা ছিলেন তারা কিন্তু সাদা করে দেন। আজকে কিন্তু আবারও বিজেপির তরফ থেকে এবং বেশ কিছু কলাকুশলীরা তারা কিন্তু একাডেমি অফ ফাইন আর্টসের যে ঘরের রং বদলকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছে, সেই ঘরকে কিন্তু আবারও গেরুয়া রং করেছেন এবং বিট যেগুলো রয়েছে সেখানে কিন্তু চকলেট রং করা হচ্ছে, তেমনটাই তারা স্পষ্টত বলছেন। এবং রুদ্রনীল ঘোষের কথা একেবারে স্পষ্ট যে এই যে শিল্পের পীঠস্থান, সেখানে কিন্তু কোনো রকম কোনো রাজনীতিকরণ করা যাবে না। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। রাজ্যে পালা বদলের আগে এই একাডেমি অফ ফাইন আর্টসের এই যে টিকিট কাউন্টার, তার রং ছিল টেরাকোটা। রাজ্যে পালা বদল হলো, একেবারে আপনাদের সেই ছবিটা দেখাচ্ছি, পালা বদলের আগের ছবি। তারপর যখন পালা বদল হলো, তারপর গেরুয়া রং করা হলো।
দেখতে পাচ্ছেন সেই ছবি। আর এই গেরুয়া রং করার পরেই কিন্তু নাট্য ব্যক্তিত্ব চন্দন সিনহা তারা শ্রমিক ভট্টাচার্যের দ্বারস্থ হন। বিজেপির রাজ্য সভাপতি তিনি তীব্র নিন্দা করেন। তারপর গতকাল এই সাদা করা হয় একাডেমি অফ ফাইন আর্টসের এই টিকিট কাউন্টারের রং। আজকে ফের সেটা গেরুয়া করে দেওয়া হলো। আমি এখান থেকে স্বপনদার কাছে যাবো। মানে স্বপনদার, রাজনীতির বিষয় যদি আসি, তো রাজনীতিকরণ তো এখানে আপনারা করছেন, যেরকম আমরা ছবি দেখতে পাচ্ছি এবং যে অভিযোগগুলো সামনে আসছে পরপর, মানে এটা কি খুব দরকার ছিল একটা সংস্কৃতির গেরুয়াকরণ করা? যদি সাদা রং বলা হয়, সাদা রং শান্তির, লাল হচ্ছে অশান্তির, গেরুয়া হচ্ছে ত্যাগের, চকলেট রং তো হচ্ছে সর্বজনের। সর্বজনের জন্য যদি আজকে চকলেট রং করা হয় তো ক্ষতিটা কি আছে? তো আপত্তির কি আছে আমি তো বুঝতে পারছি না। মানে যদি আগের রংটা থাকতো, মানে রাজ্যে পালা বদলের আগে যে রংটা ছিল সেটা যদি থাকতো তাহলে আপত্তি রঙে কি আসে যায়? আচ্ছা, রঙে কি আসে যায়? আজকে যারা তাহলে চেঞ্জ করা হলো কেন? গেরুয়া করা হলো এই নাট্য ব্যক্তিত্বরা এরা হঠাৎ সাদা রং বা করতে গেলেন কেন? গেরুয়াতে এদের কিসের অ্যালার্জি? গেরুয়া রং দেখলেই যদি এদের হচ্ছে সেই লাল কাপড় দেখলে যেমন হচ্ছে, তাহলে আবার যদি বলেন যে সাদা কেন করা হলো, গেরুয়া রঙে কি আপত্তি? মানে তাহলে সাদা রংটাই বা, মানে যদি রঙে যদি কিছু না যায় আসে তাহলে সাদা রংটাই বা পরিবর্তন করলেন কেন? লাল কাপড় দেখলে যেমন ষাঁড়েরা খেপে ওঠে, তো ঠিক তেমনি গেরুয়া রং দেখলে এই তথাকথিত বাম মানে নাট্যজীবীদের কি যে আপত্তি ওঠে, আর কি যে এরা কেন যে এরা জেগে ওঠেন এটা বুঝে উঠতে পারি না। ভাই, খাচ্ছেন, দাচ্ছেন, ঘুমোচ্ছেন, ভালোই তো আছেন, এই রাজ্যে তো সবচেয়ে ভালো আছেন, কেন এইসব রং নিয়ে আপনাদের মাতামাতি করার কি দরকার আছে? কিছু জায়গায় যদি গেরুয়া রং করে দেয়, যদিও আমাদের সভাপতি বলেছেন যে কোনো রং পরিবর্তন আমরা পছন্দ করি না, যারা করছে অতি উৎসাহী করে ফেলছেন, কিছু লোক করেছেন, এটা গেরুয়া নয়, এটা চকলেট রং করেছেন। আর টেরাকোটা আর চকলেট রংটা মোটামুটি প্রায় কাছাকাছি, এটা তো ভুলের কিছু নয়। তো এটা কেন, এটা নিয়ে এত আপত্তি কেন? আপনারা গিয়ে কালকে সাদা রং করতে গেছিলেন, কে আপনাদেরকে বলেছে? কে আপনাদেরকে দায়িত্ব দিয়েছিল সাদা রং করার? আপনারা হঠাৎ গিয়ে ওটা সাদা রং করতে গেলেন কেন? কেন করতে গেছেন? মানে বিজেপি যদি গেরুয়া রং করে তাতে কোনো আপত্তি নেই, বাকি রং করলে সেখানে আপত্তি। একবার শুনবো আজকে বিধায়ক রুদ্রনীল সেন কি বলেছেন, আর এর আগে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন। রুদ্রনীল ঘোষের বাইক প্রথমেই রাখবো আপনাদের সামনে। যারা রং চিনতে পারেন তারা দেখুন এটা কি রং। শুধু এই রং নয়, কদিন আগেই দেখে নিন একাডেমির টিকিট কাউন্টার কি রং ছিল। মিথ্যাচার করে করে এরা পশ্চিমবঙ্গ থেকে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে গেছে। এরা সনাতন ধর্মের বিরোধিতা করে, ভারতীয় সংস্কারের বিরোধিতা করে নিজেরা দিকভ্রান্ত হয়ে গেছে। সিটি ইউনিয়নকে দিয়ে সর্বনাশ করে দিয়েছে, নিজেদের লোক ঠেসে এই একাডেমির মতো পবিত্র জায়গার ওয়ার্কিং কমিটিটা সর্বনাশ করে 12 বছর ধরে তারা কোনো মিটিং করে না, যথেচ্ছাচার চালায়। এখানে যারা ট্রাস্টি বোর্ড রয়েছে, যাদের মালিকানায়, তারা অবধি জ্বলে পুড়ে যাচ্ছেন। আর এনারা এসছেন রাজনৈতিক ফায়দা তুলতে। বিকাশ বাবুদের বলে দিতে চাইছি, রাজনীতি করতে গেলে অন্য জায়গায় করুন। আপনি নাট্য শিল্পী সেজেছিলেন, সমস্ত মনে আছে। আর বাকি ওখানেরা যে শিল্পীরা ছিলেন তারা সিপিআইএম এর সক্রিয় কর্মী। বিধায়ক রুদ্রনীল ঘোষের বক্তব্য আপনারা শুনলেন। তবে এর আগে নাট্য ব্যক্তিত্ব চন্দন সিনহা যখন শ্রমিক ভট্টাচার্য অর্থাৎ বিজেপি রাজ্য সভাপতির দ্বারস্থ হন, তখন শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে যারা করেছে, অন্যায় করেছে, ভুল করেছে, আপনারা চিহ্নিত করুন, অ্যাকশন নেওয়া হবে। কি বলেছিলেন শুনুন। যারা করেছে, অন্যায় করেছে, ভুল করেছে, রং বদলের রাজনীতিটা বিজেপির লক্ষ্য নয়। যেখানে সেখানে গেরুয়া রং করে দেওয়াটা বিজেপির এজেন্ডার মধ্যে নেই। আপনারা চিহ্নিত করুন, ব্যবস্থা নেব। শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে এসব বিজেপির এজেন্ডার মধ্যে নেই। আমি এখান থেকে শুভময়দার কাছে যাবো। শুভময়দা, আমরা দেখেছিলাম যে মানে তড়িঘড়ি মানে তৃণমূল যখন ক্ষমতায় আসে তারপর সবকিছু নীল সাদা হয়ে গিয়েছিল, আমরা সবাই জানি। কিন্তু বিজেপির এই যে রঙের বদল, মানে কোথাও গিয়ে দেখা যাচ্ছে এই যে নাট্যচর্চা কেন্দ্র একাডেমি অফ ফাইন আর্টস আর টিকিট কাউন্টারের এই রং বদল, কি মনে হচ্ছে আপনার? একদম পশ্চিমবঙ্গের রাজনীতির যে আসল রং, সেই রংটা দেখা যাচ্ছে আর কি। একদম স্বপনদা যে কথা বলেছেন আমি সম্পূর্ণ মানি, যে মানে লাল রং দেখলে ষাঁড়েরা খেপে যায়, সাদা রং দেখলে বিজেপি, গেরুয়া দেখলে সিপিএম। এই যে কে কোন রং দেখলে খেপে যাবে বা কে কখন রং বদল করবে, শ্রমিকবাবু যেহেতু বহুদিন ধরে বিজেপির রাজনীতিটা করছেন, সুতরাং তিনি বলতে পারেন যে শুধু গেরুয়া রং দিয়ে দেখানোটাই বিজেপির রাজনীতি নয়। যে হিন্দু রাষ্ট্রবাদের দীর্ঘ রাজনীতি, তার পছন্দ অপছন্দ আছে।
আর যারা দিনে দুবার করে দল বদল করেন তারা মুহূর্তে মুহূর্তে এই রং বদলের মাধ্যমে তারা কত বড় বিজেপি তারা সেটা প্রমাণ করার চেষ্টা করছেন। এবং এই জায়গায় মূল প্রশ্নটা যেটা আসছে সেটা হচ্ছে ইতিহাস কি মুছে দেয়া যায়? 1933 সালে লেডি রানু মুখার্জি যে একাডেমি অফ ফাইন আর্টসের কথা প্রথম বলেন, 1950-এ যে জায়গাটা তৈরি হয় যেখানে মানুষ ছবি আঁকেন, মানুষ নাটক করেন পাশের একটা ঘরে, সেই জায়গা কি রং বদল করে তার ট্র্যাডিশন কি কখনো বদলানো যায়? আচ্ছা ভাবুন তো, শহীদ মিনার আমরা যে জানতাম যে স্যার ডেভিড অক্টারলি তার নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1828 সালে তার নামে এটা তৈরি করা হলো, তারপর তো 1969 সালে তার নাম হলো শহীদ মিনার। কিন্তু যখন ইতিহাস পড়ব তখন তো সেই ব্রিটিশ শাসনের ইতিহাস, সেই ইতিহাস থাকবে, ইতিহাস তো মুছে যাওয়া যায় না। আমরা আগামী দিনের দিকে এগিয়ে যাব, নতুন নাটক হবে, সেই নাটক কখনো রাষ্ট্রবাদের নাটক হবে, কখনো নাটক হবে গণতান্ত্রিক প্রগতিশীলতার বামপন্থীদের, কখনো ডানপন্থীরা নাটক করবেন। এইভাবেই তো সমাজটা চলে। ভারতবর্ষ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। এখন এই তৃণমূল, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস এরা যদি মনে করে ভারতবর্ষটা তাদের দলেরই পৈতৃক সম্পত্তি, সংসদীয় গণতন্ত্র থাকবে না, তাহলে আজকে তারা কোনো একটা নাটকের জায়গায় রং করছেন, তারপর গোটা দেশটার মুখে রং করে দেবেন, মানচিত্রে রং করে দেবেন। ফলে আমরা যারা ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করি, আমাদের কাছে এই গোটা রং বদলের যে গল্পটা হলো সেই গল্পটা একেবারে অলিক কুনাট্য ছাড়া আর কিচ্ছু নয়। বাংলার যে গণনাট্য, বাংলার যে থিয়েটার, গ্রুপ থিয়েটার, তার যে আদর্শ, তার যে ভাবনা, সেটা এগিয়ে চলুক। শম্ভু মিত্র থেকে উৎপল দত্ত, প্রচুর বড় বড় মানুষ আমাদের এখানে কাজ করেছেন। আজকে যে ঘটনাগুলো ঘটছে সেটা দেখে একটাই মনে পড়ে গেল সেই ফ্যাঁথারু নাটকে এই রুদ্রনীল বাবুর অসাধারণ অভিনয়ের কথা। তখন কিন্তু মনে হয়নি যে তিনি এসে দেয়ালের রং বদল করতে মাঠে নামবেন। আমরা তাদের কাছ থেকে সত্যিকারের শিল্প চাই, তাদের অনবদ্য অভিনয় দেখতে চাই। পশ্চিমবঙ্গের এই ঘোলা জলের রাজনীতি থেকে এই সিপিএম কংগ্রেস একটু বিরত করছি, কারণ এই মুহূর্তে নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি। মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী দীপক বর্মন, নিশীথ প্রামাণিক, এমওএস ইন্ডিপেন্ডেন্ট চার্জ মালতী রাভা রয়, এমওএস আনন্দময় বর্মন সহ আমাদের উত্তরবঙ্গের ভারতীয় জনতা পার্টির অনেক বিধায়ক বৃন্দরা এখানে এসেছেন, যারা কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ইত্যাদি জেলা থেকে নির্বাচিত। এনারা আমার কাছে বিধানসভাতে টাইম চেয়েছিলেন, আমি 5:30টায় টাইম দিয়েছিলাম, কিন্তু আমার একটা প্রোগ্রাম থাকায় খানিকটা বিলম্ব হয়েছে। এরা আমার কাছে এসেছেন যে কিছু মানুষ বিশ্ববন্দিত আমাদের পরম সম্মানীয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে দু একজন প্রকাশ্যে আর অনেকে বলবো না, গুটি কতক নেতাজি সুভাষচন্দ্র বসুকে একজন প্রকৃত দেশপ্রেমিক, ভারতবর্ষের স্বাধীনতা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে প্রধান স্থপতি হিসেবে প্রত্যেকেই স্বীকার করে, আপামর মানুষ। আমরা এই বিষয়ে লক্ষ্য রেখেছিলাম। আমার সঙ্গে ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তাজি রয়েছেন, এডিজি ল অ্যান্ড অর্ডার অজয় রানাডে রয়েছেন। আমরা পরিষ্কারভাবে আমাদের সাইবার সেলকে ইনস্ট্রাকশন দিচ্ছি, মিস্টার সঞ্জয় সিং আছেন ডিজি সাইবার, এবং ওখানে অশোক প্রসাদও আছেন, তাকে ডিজিপি সাহেব নির্দেশ দেবেন। সাইবার সেলকে ইনস্ট্রাকশন দিচ্ছি, মিস্টার সঞ্জয় সিং আছেন ডিজি সাইবার, এবং ওখানে অশোক প্রসাদও আছেন, তাকে ডিজিপি সাহেব নির্দেশ দেবেন। যারা সোশ্যাল মিডিয়াতে পশ্চিমবঙ্গের অধিবাসীরা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত অপমানজনক মিথ্যা অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন, তাদের বিরুদ্ধে সরকারি ব্যবস্থা নিক আজকে উত্তরবঙ্গের বিধায়ক এবং মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছেন। আমি এনাদের দাবিকে
সমর্থন করি এবং মূলত যারা এসছেন উত্তরবঙ্গের তারা সবাই রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক এবং সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করেন এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষ। এরা প্রত্যেকে চান যে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের পুলিশ কঠিন এবং কঠোর ব্যবস্থা নিক। যেখানে অভিযোগ আমরা পেয়েছি ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। ফেসবুককে এবং সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম আছে তার যে সিস্টেম আছে সেটাকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লেখার ব্যবস্থা করছি এবং নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিও শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। এবং আমি যারা দুঃসাহস দেখিয়েছেন তাদের কাছে অনুরোধ করব, অনুরোধ ঠিক নয়, পরামর্শ দেব। একদিকে তো পুলিশকে আমি নির্দেশ দিলাম, অন্যদিকে বলবো যে তারা যে দুঃসাহস দেখিয়েছেন এই দুঃসাহস ভালো না এবং এটা পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ পুলিশ ভালোভাবে নিচ্ছে না। আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন, নিজেদের পোস্ট ডিলিট করুন। ডিলিট করে দিলেও যে ছাড় পাবেন তা নয়, নির্দিষ্ট সেকশনে পুলিশ ব্যবস্থা নেবে এবং ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে পুলিশ নিজেরাই সিদ্ধান্ত নেবে, ওখানে আমরা কোনোভাবে হস্তক্ষেপ করব না। তারা আইনে যা যা সেকশন আছে সেটার মধ্য দিয়ে করবেন। আমি ধন্যবাদ জানাবো আমাদের উত্তরবঙ্গের এতজন বিধায়ক, তারা যারা রাষ্ট্রবাদ এবং দেশপ্রেমের পক্ষে লড়াই করেন, তাদের পক্ষ থেকে এই ধরনের একটা প্রস্তাব বা দাবি মুখ্যমন্ত্রীর কাছে তারা করেছেন। এর জন্য তাদেরকে ধন্যবাদ দেব এবং আমাদের সরকার, পুলিশ অবিলম্বে কঠোর এবং কঠিন ব্যবস্থা নেবে। हिंदी नीड हिंदी नीड हिंदी Yes, sir, in Hindi or English. आज हमारी सेक्रेटेरिएट में अंडर द लीडरशिप ऑफ द ऑनरेबल मिनिस्टर दीपक बर्मन, निशित प्रामाणिक, श्रीमती मालती राभा राय, आनंदमय बर्मन, a delegation met with me and they simply proposed and demand that those who are misusing their social media handle against our great freedom fighter Netaji Subhash Chandra Bose, please take appropriate action from the government side. मैं पुलिस को इंस्ट्रक्शन दे दिया, डीजीपी मेरा साथ है, पुलिस कार्रवाई करेगा। भारतीय न्याय संहिता का अंदर जो जो है, हमारी साइबर डिपार्टमेंट को हम लोग बोल रहा है, जो करना चाहिए पुलिस विल टेक अप्रोप्रिएट स्ट्रांग एक्शन। ये सब पश्चिम बंगाल का भूमि में नहीं होगा। सरकार इस पे जीरो टॉलरेंस बर्दाश्त नहीं करेगा। Any question? Sir, any action against BJP Rajya Sabha MP Anant Maharaj, who has been making derogatory remarks against Netaji, and it's there in the public platforms? And law is equal for everybody, everyone. Police will act according to the PNS. Even yesterday we have seen that Yes, tell me.
Dada, Tell me, I'm careful Dada, in this yesterday we have seen that TMC also had hold a protest, and they are making an allegation that somewhere or the other BJP is insulting Netaji. So how do you react to that? No, I am not passing any comment. I am not passing any comment. They are always try to mislead the people. But government is doing properly. Police will act properly. Police will take appropriate action. Sir, is जो Today also in Assembly House we declared that the every MLA Seva Kendra named by Netaji Subhash Chandra Bosu Seva Kendra. We always respect Netaji Subhash Chandra Bosu. Our Prime Minister also installed the Netaji Murti in Delhi, in Kartabopad. You know it very well. The stand of the Prime Minister, stand of the BJP. दादा एक सवाल है, जो जिस तरह से आपने कहा कि सोशल मीडिया के थ्रू इस तरह का जो नैरेटिव फैलाया जा रहा है, क्या ये एक इंटरनेशनल एजेंडा भी हो सकता है? क्या इसके पीछे एक बड़ा प्लेटफॉर्म जो है यूज किया जा सकता है? क्या होगा, जो इंटरस्टेट जो इन्वेस्टिगेटिंग एजेंसी है वो तो देख लेगा। पश्चिम बंगाल का धरती से ये सब नहीं होगा। पुलिस विल एक्ट। एक तो फेसबुक से लेकर जहां जहां ये सब पोस्ट हुआ, बंगाल का लोग किया, उसको खिलाफ जो कार्रवाई होना चाहिए, एपी को पुलिस ने कम्युनिकेशन करेगा तुरंत। आज सेकेंड जिसका आया है, जिन्होंने ये सब पोस्ट किया है, उसके ऊपर पुलिस अरेस्ट भी चालू करेगा विथ प्रॉपर सेक्शन। Police will act properly and independently without any interference or intervention by any political party or any public representative. दादा, हम हाल फिलहाल में देख रहे हैं कि अचानक जो है टेररिस्ट जो है ऑर्गेनाइजेशन बंगाल में अचानक बढ़ गया है। कि आपको पता होगा कि एसटीएफ एक टेररिस्ट को भी अटैक किया, सस्पेक्टेड टेररिस्ट है। और हमने अचानक नहीं है, ये कॉन्टिन्यूअस था। पहले पुलिस ने इसके ऊपर काम नहीं करता, अभी पुलिस एसटीएफ सब मिलके काम कर रहा है, इसलिए आपका पास जानकारी आ रहा है। ये लोग तो जा रहा है। पहले देखिए, पिछले 2 साल का इंसिडेंट देखिए, हरिहरपाड़ा में 7 सिख जो अरेस्ट हुआ, उनको आसाम एसटीएफ अरेस्ट किया, बंगाल एसटीएफ नहीं किया। जो जावेद मुंशी कैनिंग में अरेस्ट हुआ था, उसको कश्मीर एसटीएफ ने अरेस्ट किया, पश्चिम बंगाल पुलिस ने अरेस्ट नहीं किया। पहले दूसरा प्रदेश का पुलिस करता था, अभी पश्चिम बंगाल का पुलिस काम कर रहा है। यही फर्क है। ये सब लोग सीधा पाकिस्तान, सीधा तो बांग्लादेश जाने का मौका नहीं है। पाकिस्तान से कश्मीर में घुसा, कश्मीर से बंगाल बॉर्डर होते हुए बांग्लादेश जा रहा था। दादा, अनंत यहाँ भी काम हो रहा है। सेंट्रल स्टेट एजेंसी बोथ आर वर्किंग टुगेदर। सेंट्रल आईबी, स्टेट आईबी, बीएसएफ इंटेलिजेंस, स्टेट इंटेलिजेंस, एसटीएफ, सीआईडी, लोकल पुलिस, लोकल बीएसएफ, ऑल आर वर्किंग टुगेदर। इसलिए ये सब आ रहा है आपका सामने। और आप लोग इसको ऊपर आप लोग न्यूज बनाने का काम कर रहा है। ये अचानक नहीं, ये चलता था। अभी खुलासा हो रहा है, एक्शन हो रहा है, यही फर्क है। দাদা, অনন্ত মহারাজ নিয়ে যে অভিযোগ উঠেছে সেই ব্যাপারে পুলিশের কি অ্যাকশন হবে? আপনি যেটা ইংরেজিতে বলে সেটা একটু আমি আলাদা করে কারণ নাম বলবো না, কাউকে হিরো জিরো করার জন্য বলিনি। পশ্চিমবঙ্গের, ভারতবর্ষে তো নিশ্চয়ই অন্য প্রদেশও একই ব্যবস্থা নেবে। পশ্চিমবঙ্গের মাটিতে, আমি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমি পশ্চিমবঙ্গের কথা বলতে পারি। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পূজ্যপাত, প্রাতঃস্মরণীয় দেশপ্রেমিক, যিনি স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যারা যেখানে অপমানজনক, অশোভন, কুরুচিকর
আপত্তিজনক যত রকম শব্দ অভিধানে আছে, এই সব খারাপ শব্দ প্রয়োগ করেছেন, সেটা কোনো প্রকৃত ভারতবাসী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক নাগরিক স্বীকার করে না। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এটা করতে দেব না। এটা খুব পরিষ্কার বক্তব্য। দুপুরবেলা আজকে বিধায়ক সেবা কেন্দ্রের নাম নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর ডেডিকেশন করেছি আমরা। তথ্য সংস্কৃতি দপ্তর নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের বর্তমান যারা আছেন তাদের কাছ থেকে ছবি অনুমোদন করেছে। রাজ্য সরকার সমস্ত সরকারি অফিসে, সমস্ত সরকারি স্কুলে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি বাধ্যতামূলক করে নোটিফিকেশন করছে। তথ্য সংস্কৃতি দপ্তর ছবি তৈরি করে প্রত্যেক বিধায়ককে প্রত্যেক সরকারি দপ্তরে পাঠানোর ব্যবস্থা করছে, কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন। আজ বিকালেই ওনার পরিবারের সঙ্গে তথ্য সংস্কৃতি প্রিন্সিপাল সেক্রেটারি মিট করে ছবি অনুমোদনে নিয়ে এসছেন। আমরা তো একদিকে এটা করেছি, সাথে সাথে যারা এই ধরনের কাজ করেছেন আমাদের সাইবার ক্রাইমের অন্তর্গত, সাইবার ক্রাইম, সোশ্যাল মিডিয়া ক্রাইম এবং আমাদের পুলিশের জেনারেল বিএনএস এর অন্তর্গত যেগুলো আছে, এটা সাইবার ক্রাইমের মধ্যে হয়তো পড়ে না, কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা আছে, আমাদের ডিজিপি আছেন, ডিজিপি সাহেব নিজে এটা দেখে নেবেন। আমাদের এসটিএফ, সাইবার সেল, সিআইডি, আইবি সবার সাহায্য নিয়ে এর সঙ্গে অন্য কারো কানেকশন আছে কিনা এগুলো ইলেকট্রনিক ডিভাইসকে দেখে তাদের যে সোশ্যাল মিডিয়া পোস্ট হয়েছে, লাইক শেয়ার কারা করেছেন, কমেন্ট কারা করেছেন, তারা পশ্চিমবঙ্গের নাগরিক কিনা পুরোটাই দেখে নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে এবং গ্রেপ্তারও করতে বলা হচ্ছে। এবং আইন সবার ক্ষেত্রে সমান, তিনি মন্ত্রী হন, শান্ত্রী হন, সাংসদ হন, বিধায়ক হন, যেই হন, যে দলেরই হন, এমনকি যদি সরকারি কর্মচারী, পুলিশ কর্মী হন, তার ক্ষেত্রেও আইন সমানভাবে প্রয়োগ করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, কদিন আগেই বর্ধমান, আজকে বনগাঁ, এই বিভিন্ন জায়গা থেকেই প্রায়শই এরকম পাকিস্তানি জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি শহর কলকাতাতেও একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় আপনি একজন মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের সেই জায়গায় আপনি কি বলবেন? না, আমি হিন্দিতে একটু আগে বলেছি, দেখুন এগুলো কন্টিনিউয়াস হতো, এটা সেফ প্যাসেজ ছিল বাংলাদেশ থেকে যাতায়াত করার। বাংলাদেশ তো জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়েছে, তারা পশ্চিমবঙ্গকে সেফ করিডোর হিসেবে ব্যবহার করত। আগে বাইরের রাজ্যের পুলিশ এসে এগুলো অ্যাকশন নিত, এনআইএ নিত, এসটিএফ কাশ্মীর নিত, এসটিএফ আসাম নিত। পশ্চিমবঙ্গের পুলিশকে করতে দেওয়া হতো না, এরা কম্পিটেন্ট পুলিশ। এখন পশ্চিমবঙ্গ পুলিশকে করতে দেওয়া হচ্ছে, তাই আপনাদের সামনে এগুলো আসছে এবং এই ক্র্যাকডাউনের কাজ চলবে, কন্টিনিউ চালানো হবে এবং কঠিন কঠোরভাবেই এটা চলবে। ঠিক আছে, আমাদের আরো মিটিং আছে। থ্যাংক ইউ। মাননীয় মুখ্যমন্ত্রী, একটা অন্য প্রশ্ন করব। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে পরিষ্কার যে সিদ্ধান্ত, ওটার নাম অন্নপূর্ণা যোজনা। হ্যাঁ, সেইটা কি বলবেন? জেনে যাবেন, আপনি বলে দেওয়া হবে। 17 তারিখে টাকা ঢুকবে, তো 17 তারিখে ঘোষিত টাকা 17 তারিখে পাবেন। তার ঝাড়াই বাছাইয়ের কাজ অন্তিম পর্যায়ে চলছে। আমরা বলে দেবো কারা যোগ্য অযোগ্য বলে দেবো আমরা। মাননীয় মন্ত্রী মালতী রাভা রায় এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে কথা বলে জানিয়ে দেবো আপনাদের। আমরা তো আগেই বলেছি 17 তারিখ থেকে যোগ্য লোকেরা টাকা পাবেন, কোনো অসুবিধার কারণ নেই। আমরা আগের সরকার 500 টাকা দিতে কমাস লাগিয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী মনে আছে নাকি? 2021 সালে 9 মাস লাগিয়েছিল, প্রতি মাসেই ভেরিফিকেশন চলতো। অতএব এসব বলে লাভ নেই, আমরা ঠিক যোগ্য লোককে দিয়ে দেব। আমাদের সংকল্পপত্রে কমিটমেন্ট আছে
যে যোগ্য মহিলা দিদি রয়েছেন, বোন রয়েছেন, যার পাওয়া উচিত 25 থেকে 60 বছর বয়সের, তিনি পাবেন অগ্রাধিকারের ভিত্তিতে। কোনো চিন্তার কোনো কারণ নেই, এতটুকু চিন্তা করবেন না। আমরা জুন মাসে 28 লক্ষ মহিলাকে দিয়েছি, আমরা জুলাই মাসে 1,19 লক্ষ মহিলাকে দিয়েছি। এবারে সংখ্যা বাড়বে এবং ঝাড়াই বাছাই হচ্ছে, আমরা 17 তারিখে টাকা ট্রান্সফার করা শুরু করব। আমাদের অর্থ দপ্তর যেমন 1 দিন 2 দিন 3 দিন লাগে, টাকা জেলা ধরে ধরে টাকা ট্রান্সফার করে দেবে। এবং এটা যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল, তারা প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে তাদের অ্যাকাউন্টে টাকা অর্থ দপ্তর ট্রান্সফার করে দেবে। আমার মনে হয় যারা পাবেন তাদের থেকেও আপনাদের চিন্তা একটু বেশি মনে হচ্ছে। থ্যাংক ইউ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।